প্রথম বর্ষের মেয়েরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের মাঝখানে পরীক্ষা গেল, পরীক্ষা কেমন দিয়েছো? ভালো হয়েছে? আচ্ছা, আমার মনে হয় ভালো হয়েছে, তাই না? তো চলো আমরা আবার আমাদের পড়ায় ফিরে যাই। আমরা আজকে আবার অনেক দিন পর তোমাদের ক্লাসে ফিরে আসলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, এই চ্যাপ্টারটা আমরা ছিলাম। এই চ্যাপ্টারটা অনেক বড়, আমাদের কিছুটা পড়া হয়েছে, যেটুকু পড়া হয়েছে সেটুকুর উপরে তোমাদের পরীক্ষা ছিল। আজকে আমরা তার পরের অংশ থেকে শুরু করব। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পদের প্রকারভেদ। আমরা এর আগে পদ শব্দ পড়েছি, পদ শব্দের পার্থক্য পড়েছি, পদ কত প্রকার, তারপরে শব্দ কত প্রকার, এগুলো আমরা পড়া আমাদের হয়ে গেছে। আজকে আমরা পড়ব পদের শ্রেণীবিভাগ। এই পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণী বিভক্ত করা হয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমরা সেভাবে আজকে এগুলো পড়ব। এই অংশটা খুবই সহজ, একেবারেই সহজ। আমি পড়িয়ে দিচ্ছি, তোমাদের বুঝতেও কোনো সমস্যা হবে না, পড়তেও কোনো সমস্যা হবে না। পদের শ্রেণী বিভাগে যে নামগুলো আছে, তোমরা দেখবে যে নামগুলো শুনলেই তোমরা এর বিষয়বস্তুগুলো সাথে সাথেই পড়তে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করছি পদের শ্রেণীবিভাগ। প্রথমে বলা হয়েছে গঠনের দিক থেকে। গঠনের দিক থেকে পদ হচ্ছে দুই প্রকার, সরল পদ আর যৌগিক পদ। যে পদ একটিমাত্র শব্দ দিয়ে তৈরি তাকে বলা হয় সরল পদ। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষটা হচ্ছে উদ্দেশ্য আর মরণশীলটা হচ্ছে বিধেয়, দুইটি পদ। এখানে দেখো উদ্দেশ্য পদ মানুষ, এটি একটিমাত্র শব্দ দিয়ে তৈরি। বিধেয় পদটি মরণশীল, এটিও একটিমাত্র শব্দ দিয়ে তৈরি। কাজেই এগুলো হচ্ছে সরল পদ। তাহলে মানুষ, ফুল, পাখি, মরণশীল, সৎ, মহৎ, মিষ্টি, টক, এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো দিয়ে আমরা যুক্তিবাক্য গঠন করি, এর প্রত্যেকটি একটিমাত্র শব্দ দিয়ে তৈরি বলে এগুলো হচ্ছে সরল পদ। আর যে পদ একাধিক শব্দ দিয়ে তৈরি তাকে বলা হয় যৌগিক পদ। যেমন করিম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এখানে দেখো বিধেয় পদ যেটি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র, এটা হচ্ছে বিধেয়। এখানে বিধেয়তে তোমরা খেয়াল করে দেখো 7টা শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বিধেয় পদ কিন্তু একটা, কিন্তু এখানে শব্দ হচ্ছে 7টা। তাহলে পদটি তৈরি হয়েছে একাধিক শব্দ দিয়ে, তাহলে এটাকে এজন্য এটি হচ্ছে যৌগিক পদ। তাহলে একটি মাত্র শব্দ দিয়ে তৈরি হলে সরল পদ, একাধিক শব্দ দিয়ে তৈরি হলে সেটাকে বলা হয় যৌগিক পদ। এরপর হচ্ছে অর্থের দিক থেকে, অর্থাৎ একটি পদের কয়টি অর্থ থাকবে সেই হিসাবে একটি পদ যখন একটি অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় একার্থক পদ। একার্থক পদ একটি পদ দিয়ে একটি অর্থই প্রকাশ পাবে। যেমন মানুষ বলতে শুধু মানুষকেই বোঝায়, অন্য কোনো কিছুকে বোঝায় না। ফুল বলতে ফুলকেই বোঝায়, ফুলের অর্থই হচ্ছে ফুল, এর আর কোনো অর্থ বা অন্য কোনো কিছু বোঝায় না। কাজে এগুলো হচ্ছে একার্থক। আর অনেকার্থক, পরেরটা হচ্ছে অনেকার্থক। অনেকার্থক মানে একটি পদ যদি অনেকগুলো অর্থ প্রকাশ করে বা বোঝায় তাহলে সেটাকে বলা হবে অনেকার্থক পদ। যেমন ধরো কুল, কুল শব্দটার অর্থ হচ্ছে নদীর কিনারা, আবার বংশ। দণ্ড, দণ্ড দিয়ে কি বোঝায়? লাঠি বোঝায়, মুহূর্ত বোঝায়, আবার শাস্তি বোঝায়, অনেকগুলো অর্থ। সেই জন্য এটা হচ্ছে অনেকার্থক। তবে পদের ক্ষেত্রে আসলে অনেকার্থকটা গ্রহণযোগ্য না, কারণ আমরা জানি পদের একটাই অর্থ থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা হচ্ছে তোমার গুণের দিক থেকে। গুণের দিক থেকে পদ হচ্ছে 3 প্রকার, সদর্থক, নয়ার্থক আর ব্যাহতার্থক। সদর্থক হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর উপস্থিতি বোঝায়, যে পদ দ্বারা কোনো কিছুর উপস্থিতি বোঝায় তাকে বলা হয় সদর্থক। যেমন আমি যখন বলি মানুষ, তার মানে হচ্ছে যাকে মানুষ বলে ডাকা যায়, যার মধ্যে মনুষ্যত্ব গুণ আছে, তাকে আমরা মানুষ বলছি।
সেটা হচ্ছে তোমার সদর্থক। আরেকটা হচ্ছে নয়ার্থক। নয়ার্থক হচ্ছে যা দ্বারা কোনো কিছুর অনুপস্থিতি বুঝায় বা কোনো গুণ নেই বুঝায়, সেটা হচ্ছে নয়ার্থক। আমি উদাহরণ দিই, সহজে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। যেমন একটু আগে যেটা আমরা মানুষ বলছিলাম, সদর্থক। আচ্ছা, যদি আমি এখন বলি অমানুষ, তাহলে এটা কি হবে? সদর্থক হবে না। অমানুষ বলতে কি বোঝায়? যার মধ্যে মনুষ্যত্ব নেই, এখানে গুণের অনুপস্থিতি বোঝানো হচ্ছে, কাজেই এটি হচ্ছে তোমার নয়ার্থক। ঠিক একইভাবে আমি যখন সৎ বলবো সেটি সদর্থক, যার মধ্যে সততা আছে। যখন আমি অসৎ বলবো তখন এটি নয়ার্থক, কারণ এখানে সততা নেই বোঝাচ্ছে। পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে গুণের উপস্থিতি বা বস্তুর উপস্থিতি যদি বোঝায় তাহলে সেটি হচ্ছে সদর্থক, গুণ বা বস্তুর অনুপস্থিতি যদি বোঝায় তাহলে সেটি হচ্ছে নয়ার্থক। আরেকটা কি ছিল সাথে? 3 নাম্বার, ব্যাহতার্থক। ব্যাহতার্থক শব্দটা আসছে ব্যাহত থেকে। যে গুণগুলো ব্যাহত হয়েছে সেগুলোকে বলা হয় ব্যাহতার্থক। যেমন ধরো অন্ধ, খোড়া, কালা বা যারা কানে কম শুনে, এগুলো হচ্ছে ব্যাহতার্থক। তোমাদের কাছে কি মনে হয়? ধরো অন্ধটাই আমি যদি বলি, অন্ধটা কি তুমি সদর্থক বলবে না নয়ার্থক বলবে? সদর্থক তো আমরা বলবোই না, কারণ সে দেখতে পায় না নেগেটিভ কিছু, সেজন্য এটি সদর্থক নয়। এবং দেখতে পায় না বলে আমরা কি করব, সেটাকে হয়তো নয়ার্থক বলে ফেলতে পারতাম, কিন্তু আমরা নয়ার্থকও বলছি না, আমরা কি বলছি? ব্যাহতার্থক। কেন আমরা সদর্থক বা নয়ার্থক বাদ দিয়ে এগুলোকে ব্যাহতার্থক বলছি, তৃতীয় আরেকটা গ্রুপে নিয়ে যাচ্ছি? এর কারণ হচ্ছে এই গুণটা ব্যাহত হয়েছে, যা আগে ছিল এখন নেই। হয়তো সে আগে এক সময় চোখে দেখতে পারতো, এখন দেখতে পাচ্ছে না, এই গুণটা তার ব্যাহত হয়েছে, সেই জন্য ব্যাহতার্থক। খোড়া, এক সময় হয়তো সে হাঁটতে পারতো, কিন্তু যে কোনো দুর্ঘটনা বা যে কোনো কারণে সে এখন হাঁটতে পারছে না, সেজন্য আমরা এটাকে বলছি ব্যাহতার্থক, গুণটা ব্যাহত হয়েছে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, কিন্তু আমি যদি বলি জন্মান্ধ, তখন এটা কি হবে? নয়ার্থক হবে না ব্যাহতার্থক হবে? জন্মান্ধ মানে যে কখনোই দেখতো না, জন্ম থেকেই সে অন্ধ, কাজে এই গুণটা তো তার ছিলই না, আমি কি করে বলবো যেটা ব্যাহত হয়েছে? তাহলে আমি কি এটাকে নয়ার্থক বলবো? না, এটিও ব্যাহতার্থক। অর্থাৎ যে জন্মান্ধ সেটাও ব্যাহতার্থক। কেন? তোমরা প্রশ্ন করতে পারো যে তার তো ছিলই না, তার তো এটা ব্যাহত হয়নি, সে তো এইভাবেই জন্ম নিয়েছে। না, হতে পারে সেইভাবে জন্ম নিয়েছে, কিন্তু প্রত্যেকটা শিশুর জন্মগত অধিকার হচ্ছে সুস্থ সবলভাবে জন্ম নেওয়া, তাই না? এই শিশুটির ক্ষেত্রে হয়তো তার মায়ের পেটে বা ভ্রূণ অবস্থায় এমন কোনো সমস্যা হয়েছে যার কারণে সে জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ জন্ম শুরুতে ভ্রূণ অবস্থাতেই কি হয়েছে, তার এই গুণটি ব্যাহত হয়েছে। কোনো শিশুরই অন্ধ হয়ে কিংবা খোড়া হয়ে জন্ম নেওয়ার কথা নয়, তাহলে এই গুণটি তার শুরুতেই ব্যাহত হয়েছে, সেজন্য যে জন্মান্ধ সেটাকে আমরা নয়ার্থক বলবো না, কি বলবো? ব্যাহতার্থক। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি তোমার আরও কতগুলো পদ আছে, যেমন নির্দিষ্ট পদ, বিশিষ্ট পদ, অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ মানে হচ্ছে যে পদটিকে, যে যখন কোনো বস্তুকে নির্দিষ্ট করে বলা হয় তখন সেটা হচ্ছে নির্দিষ্ট পদ। যখন আমি কারোর নাম ধরে বলবো করিম, রহিম, যদু, মধু, এটি নির্দিষ্ট, এই বইটি নির্দিষ্ট। আর বিশিষ্ট পদ হচ্ছে বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটা হচ্ছে বিশিষ্ট পদ। যেমন এই কলমটি, এই রুমালটি, তোমার বইটি, এগুলো হচ্ছে বিশিষ্ট পদ। ঠিক আছে? আর অনির্দিষ্ট হচ্ছে যেটা নির্দিষ্ট করে নয়, যা কিছু নির্দিষ্ট করে নয় সবগুলোই হচ্ছে অনির্দিষ্ট পদ। যেমন একটি কলম,
একটি কলম বলতে কোনো বিশেষ কলমের কথা বলা হয় নাই, যে কোনো কলম হলেই চলবে। এটা হচ্ছে অনির্দিষ্ট পদ, একটি কলম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি, আরও দুইটি পদের শ্রেণী বিভাগ আছে। একটি হচ্ছে সাধারণ পদ আর বা সার্বিক, আরেকটা হচ্ছে সমষ্টিবাচক পদ। সাধারণ বা সার্বিক পদ, সমষ্টিবাচক পদ। যখন কোনো পদ দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ওই শ্রেণীর সবাইকে বুঝায়, তখন সেটাকে বলা হয় সাধারণ বা সার্বিক পদ। যেমন আমি করিম, রহিম, যদু, মধু যখন বলি, তখন একজন মানুষ হিসাবে করিমকে, রহিমকে, যদুকে, মধুকে বুঝাই। কিন্তু আমরা যখন বলি সকল মানুষ, তখন কিন্তু আর শুধু করিম, রহিমকে বোঝানো হয় না। মানুষ বলতে যাদেরকে পরিচয় দেওয়া যায় তাদের সবার কথাই বলা হয় সকল মানুষ। অর্থাৎ একটি শ্রেণীকে বোঝানো হয়, শ্রেণীর অন্তর্গত একজন দুইজনকে বোঝানো হয় না। তাহলে যে পদ দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ওই শ্রেণীর সকলকে বোঝায়, তখন সেটাকে বলা হয় সাধারণ পদ বা সার্বিক পদ। আর আরেকটা হচ্ছে অপোজিট হচ্ছে, আর এটা কি, সমষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদও কি হয়, একজনকে না বুঝিয়ে অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝানো হয়, একাধিক ব্যক্তি বা বস্তুকে যদি বোঝানো হয়, তাহলে সেটাকে বলা হয় সমষ্টিবাচক পদ। এখন তোমাদের কাছে মনে হতে পারে সার্বিক পদ আর সমষ্টিবাচক পদ তো একই রকম মনে হচ্ছে, কারণ সার্বিক পদও একজনকে না বুঝিয়ে এক শ্রেণীর সবাইকে বোঝায়, আর সমষ্টিবাচক পদও একজনকে না বুঝিয়ে কি করা হয়, একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে, তাই না? সার্বিক যে পদ, সেটার যে সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে অনির্দিষ্ট বা সীমাহীন। আমরা যখন বলি সকল মানুষ, এই সকল মানুষের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়েছে। পৃথিবীর সব মানুষকে একেবারে নির্ভুলভাবে সংখ্যা বলা কখনোই সম্ভব না। তাহলে এর সংখ্যাটা হচ্ছে সীমাহীন বা অনির্দিষ্ট। কিন্তু সমষ্টিবাচক যখন আমরা বলি, তখন এর যে সংখ্যা সেটা হচ্ছে সীমিত, অসীম নয়, সীমিত। আচ্ছা, তাহলে সাধারণ পদ বা সার্বিক পদের উদাহরণ ছিল সকল মানুষ, আর সমষ্টিবাচক পদের উদাহরণ হচ্ছে ধরো সৈন্য দল। সৈন্য দল বলতে কিন্তু একজন সৈন্যকে বোঝায় না, অনেকগুলো সৈন্য নিয়ে একটি দলকে বোঝায়। যখনই আমি সৈন্য দল বলছি, এখানে কিন্তু একাধিক ব্যক্তিকে বোঝায় বা সৈন্যকে বোঝায়। এদের সংখ্যা কিন্তু সীমিত, অর্থাৎ একটি সৈন্য দলে কয়জন সৈন্য আছে এটা গুণে বলা সম্ভব। কিন্তু একটি সার্বিক পদে কয়জন ব্যক্তি বা বস্তু আছে সেটি কখনোই গুণে বলা সম্ভব নয়। এটা হচ্ছে পার্থক্য। আরেকটা হচ্ছে যে সার্বিক পদের যে নামটা, সেই নামটা সমষ্টির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, একজনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যখন বলছি সকল মানুষ, তখন পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছি। কিন্তু আমরা একজন করিমকেও কি বলি, মানুষ বলে তার পরিচয় দেওয়া যায়। একজন করিমকেও বলি করিম হয় মানুষ, অর্থাৎ করিমও একজন মানুষ, তাই না? একই নামে ডাকা যায়। সম্পূর্ণ বা পদটিকে যে নামে ডাকা যায়, সার্বিক পদটির যে নাম, সেই নামটা ব্যক্তির ক্ষেত্রে একই অর্থে প্রযোজ্য। সব মানুষ বলতে মানুষের যে অর্থ, সেই অর্থটি করিম রহিমের ক্ষেত্রেও একই অর্থে প্রযোজ্য। কিন্তু সমষ্টির ক্ষেত্রে যে নাম, সেটি এককের ক্ষেত্রে প্রযোজ্য থাকে না। আমি যখন বলছি সৈন্য দল থেকে যদি আমি একজন সৈন্যকে আলাদা করি, এই একজন সৈন্যকে কিন্তু আর সৈন্য দল বলা যাবে না। তখন সে কি হয়ে যাবে, একটি মাত্র ইউনিট হবে, একটি একক, শুধু সৈন্য, তাই না? সৈন্য দল নয়। তাহলে সার্বিক পদ আর সমষ্টিবাচক পদ অনেকটা একই রকম শুনতে হলেও এদের মধ্যে কি আছে, পার্থক্য আছে। একটির সংখ্যা অসীম, আরেকটির সংখ্যা সীমিত। এরপরে হচ্ছে আরো দুইটি বিভাগ আছে। একটা হচ্ছে যখন কোনো পদ দিয়ে কোনো বস্তুকে বোঝায় তাকে বলা হয় বস্তুবাচক পদ। চেয়ার, টেবিল, কলম, খাতা,
এই ধরনের সব কিছুই, বই, এগুলি সবই হচ্ছে তোমার বস্তুবাচক পদ। তাহলে যে পদ দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করা হয় সেটি হচ্ছে বস্তুবাচক পদ। আর যে পদ দ্বারা কোনো গুণের প্রকাশ পায় সেটা হচ্ছে গুণবাচক পদ। সততা, মহত্ব, দয়ালু, এগুলো হচ্ছে তোমার গুণবাচক পদ। এগুলি দিয়ে শুধু গুণ বুঝায়, বস্তুকে বুঝায় না। তাহলে যে পদ দিয়ে শুধু বস্তু বুঝায়, গুণকে বুঝায় না, সেটা হচ্ছে বস্তুবাচক পদ। যে পদ দিয়ে কেবল গুণকে বুঝায়, বস্তুকে বুঝায় না, সেটা হচ্ছে গুণবাচক পদ। এরপরে হচ্ছে নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। যে পদ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অর্থের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, সেটাকে বলা হয় নিরপেক্ষ পদ। যেমন ফুল, পাখি, এই যে শব্দগুলি, এই শব্দগুলি ফুল দিয়ে আমরা ফুলকে বুঝি, এটার জন্য আমাদের অন্য কোনো কিছু বোঝার দরকার নেই। পাখি যখন আমরা বলি তখন আমরা পাখিকেই বুঝি, এটার জন্য কোনো শর্ত যে এটা যদি হয় তাহলে পাখি, না যদি হয় তাহলে পাখি না, এই ধরনের কোনো শর্ত এখানে নেই। এখানে শব্দের অর্থ শব্দ নিজেই প্রকাশ করে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। তাহলে যে শব্দের অর্থ নিজে নিজেই প্রকাশ পায়, অন্য কোনো শব্দের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে তোমার নিরপেক্ষ পদ। আর আরেকটা হচ্ছে সাপেক্ষ পদ। সাপেক্ষ পদে শব্দের অর্থ অন্য আরেকটা শব্দের উপর নির্ভর করে, তারা একা একা অর্থপূর্ণ হয়ে উঠতে পারে না, অর্থাৎ একা একা অর্থপূর্ণ নয়, অর্থপূর্ণ হতে হলে আরেকটি শব্দের সাহায্য তার লাগে। এই ধরনের পদকে বলা হয় সাপেক্ষ পদ। যেমন ছাত্র, শিক্ষক, এই শব্দগুলো অর্থ, একটির অর্থ আরেকটির উপর নির্ভরশীল। কিভাবে? আমরা যে কাউকে কিন্তু ছাত্র বলতে পারি না যদি তার কোনো শিক্ষক না থাকে, তাই না? আর ঠিক একইভাবে যে কেউ কিন্তু শিক্ষক বলে নিজেকে পরিচয় দিতে পারবে না যদি না তার ছাত্র থাকে। তাহলে ছাত্র কথাটি অর্থপূর্ণ হয় শিক্ষক শব্দটির উপর, শিক্ষক শব্দটি অর্থপূর্ণ হয় ছাত্র শব্দটির উপর নির্ভর করে। এরকম স্বামী, স্ত্রী, বাবা, ছেলে, রাজা, প্রজা, এই শব্দগুলো হচ্ছে সাপেক্ষ। কারণ এই শব্দগুলো অর্থপূর্ণ হতে হলে আরেকটি শব্দের উপর নির্ভর করতে হয়। একজন রাজাকে কখনোই রাজা বলা যাবে না যদি তার প্রজা না থাকে, একজন প্রজাকে কখনোই প্রজা বলা যাবে না যদি না তার রাজা থাকে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সাপেক্ষ পদ। তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকুক, আরও দুই একটা আছে, বেশি নাই, আমরা সেটা আবার পরবর্তী ক্লাসে তোমাদেরকে বলে দিব। যে কয়টা বলা হয়েছে আমার মনে হয় যে তোমরা এমনিতেই বলতে পারবে, তাই না? যেমন সরল পদ একটি শব্দ দিয়ে তৈরি, যৌগিক পদ একাধিক শব্দ দিয়ে তৈরি, একার্থক পদ একটি মাত্র অর্থ প্রকাশ করে, অনেকার্থক পদ অনেকগুলো শব্দ অর্থ প্রকাশ করে। এরপরে হচ্ছে তোমার সদর্থক গুণের বা বস্তুর উপস্থিতি আছে বুঝায় যেটাতে, নয়ার্থক নেই বুঝায় অনুপস্থিতি, ব্যাহতার্থক একসময় ছিল কিন্তু এখন নেই, এগুলো হচ্ছে তোমার ব্যাহতার্থক। এরপরে হচ্ছে বস্তুবাচক, বস্তু যদি প্রকাশ পায় তাহলে বস্তুবাচক। এরপর আছে গুণবাচক, গুণ যদি প্রকাশ পায় তাহলে গুণবাচক। এরপর হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝায় তাহলে হচ্ছে নির্দিষ্ট পদ। অনির্দিষ্ট, যা কিছু নির্দিষ্ট নয় তাই হচ্ছে অনির্দিষ্ট। বিশেষ ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে বিশিষ্ট পদ। এরপরে হচ্ছে তোমার সাধারণ বা সার্বিক পদ আর সমষ্টিবাচক পদ। সাধারণ পদ হচ্ছে একজনকে না বুঝিয়ে ওই শ্রেণীর সবাইকে বোঝায় এবং এর সংখ্যা থাকে সীমাহীন। আর সমষ্টিবাচক পদ হচ্ছে এখানেও একজনকে না বুঝিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে এর সংখ্যা হচ্ছে সসীম, এটা গুণে বলা সম্ভব কতজন আছে। এরপরে যেটা আমরা পড়লাম নিরপেক্ষ আর সাপেক্ষ। নিরপেক্ষ হচ্ছে যে পদের অর্থ নিজে নিজেই প্রকাশ পায়, অন্য কোনো শব্দের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে নিরপেক্ষ পদ। আর যে পদ তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো পদ বা শব্দের উপর নির্ভর করে সেটা হচ্ছে
সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদগুলো হচ্ছে কোনগুলো? মানুষ, মরণশীল, পাখি, ফুল, চিনি, মিষ্টি, তেঁতুল, টক, এগুলো হচ্ছে তোমার নিরপেক্ষ পদ। আর রাজা, প্রজা, শিক্ষক, ছাত্র, স্বামী, স্ত্রী, পিতা, পুত্র, এগুলো হচ্ছে তোমার সাপেক্ষ পদ। এর সাথে আসলে আর অল্প মনে হয় 2-1টা আছে, আরেকটা আমি পড়িয়ে দিই। জ্ঞাতার্থক আর অজ্ঞাতার্থক। যে পদ দিয়ে বস্তু এবং গুণ দুইটাই বোঝায়, বস্তু এবং গুণ দুইটাই বোঝায়। এর আগে আমরা পড়েছিলাম শুধু বস্তু বোঝায় অথবা শুধু গুণ বোঝায়। আর এখন কি বলছি? বস্তু ও গুণ উভয়ই বোঝায়, সেটা হচ্ছে জ্ঞাতার্থক পদ। যেমন মানুষ, মানুষ বলতে তার একটা নির্দিষ্ট গুণ আছে, বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। এটা হচ্ছে মানুষ বলতে এই গুণ দুইটা বোঝায়। আর পাশাপাশি মানুষ কি? মানুষ একটা বস্তু, বস্তু মানে হচ্ছে তার ওজন আছে এবং সে জায়গা দখল করে, তাহলে সে বস্তু। তাহলে মানুষ শব্দটি দিয়ে বস্তুও প্রকাশ পায়, গুণও প্রকাশ পায়, কাজে এটি জ্ঞাতার্থক পদ। আর এর অপোজিটটা হচ্ছে অজ্ঞাতার্থক পদ। অজ্ঞাতার্থক পদে কি হবে? হয় বস্তু প্রকাশ পাবে, না হয় গুণ প্রকাশ পাবে, দুইটা একসাথে প্রকাশ পায় না। হয় বস্তু প্রকাশ পায়, যেমন ধরো টেবিল যদি আমি বলি, তাহলে এটা হবে অজ্ঞাতার্থক, কারণ টেবিল বলতে একটা বস্তুকে বোঝায়, কোনো গুণকে বোঝায় না। আবার আমি যদি বলি সততা, তাহলে এটা শুধু গুণকে বোঝায়, সততা বলে কোনো বস্তু নেই, তাহলে এটি বস্তুকে বোঝায় না, কাজে এটিও অজাতার্থক পদ। তাহলে অজাতার্থক পদ হচ্ছে হয় বস্তু বোঝায় অথবা গুণ বোঝায়, একই সাথে দুইটাকে বোঝায় না, সেটা হচ্ছে তোমার অজাতার্থ পদ। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। তোমরা এটা পড়ে নিও। আমার মনে হয় না এটা খুব কঠিন কিছু, একেবারেই সহজ। আর এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন হয়, তোমার 1 নম্বরের জন্য হয়, তোমার সৃজনশীল প্রশ্নের মধ্যে 1-এর জন্য থাকতে পারে বস্তুবাচক পদ কাকে বলে, গুণবাচক পদ কাকে বলে, সদর্থক পদ কাকে বলে, নঅর্থক পদ কাকে বলে, সরল পদ কাকে বলে, যৌগিক পদ কাকে বলে, এগুলো তোমার থাকতেই পারে। ঠিক আছে, 2 নম্বরের জন্য প্রশ্ন থাকতে পারে সমষ্টিবাচক পদ আর সার্বিক পদের মধ্যে পার্থক্য কী। তো এগুলো আমরা পরে আলোচনা করব, তোমরা একটু পড়ে নিও। পড়াটা থাকলে আমাদের পরে আলোচনা করতে সুবিধা হবে। আমরা এরপরে এই চ্যাপ্টারটা আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারটা অনেক বড়, তো আমাদের এটা শেষ করতে আরও 2-3টা মনে হয় ক্লাস লাগবে। আমরা আগামী ক্লাসে পড়ব পদের ব্যক্তার্থ আর জাতার্থ। ওইটা একটু বুঝার বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে ওইটা বুঝতে হবে। কাজেই তোমরা পরবর্তী ক্লাসে ঠিকঠাক মতো উপস্থিত থেকে ক্লাসটা করবে, বুঝবে, বুঝার চেষ্টা করবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। পড়াশোনাটা করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।